দেখুন, এই যে বিপ্লবকে ঘিরে যে ছাত্র নাগরিকের অংশগ্রহণে যে গণ অভ্যুত্থানটি হয়েছে, গণজাগরণটি হয়েছে, যে রিভাইভাল বা রিভার্ট বা আপনাকে নতুন রেনেসান্সের মধ্যে প্রবেশ করেছে, সেটিকে আমরা দেখেছি দেশীয় এবং আন্তর্জাতিক সম্প্রদায় বিভিন্ন প্রপাগান্ডা এখানে ছড়াচ্ছে এবং রাজনৈতিক দ্বন্দ্বকে তারা সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসেবে তারা আন্তর্জাতিক গণমাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখেছি যেখানে অতীতের অনেক ঘটনা যেগুলো হচ্ছে রাজনৈতিক মতপার্থক্যের কারণে ঘটেছে, সেগুলোকে সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসেবে সেসব ভারতীয় গণমাধ্যমে সেগুলো উপস্থাপন করা হচ্ছে। কারণ আমরা দেখেছি গতবারের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ভারতকে এক ধরনের হিস্সা দিয়ে বাংলাদেশে তারা গভর্নমেন্ট প্রতিষ্ঠিত করেছে, যেটি আমরা দেখেছি জয়ের বক্তব্যে স্পষ্ট হয়। তারা গণবিমুখ হয়ে, তারা হচ্ছে মানুষ বিমুখ হয়ে, তারা হচ্ছে মুদিমুখী হয়েছে, অর্থাৎ তারা মানুষ থেকে মুখ ফুরিয়ে তারা মুদির উপরে নির্ভর করছে তারা ক্ষমতায় আসার জন্য। এই কারণে আমরা ওয়াজেদকে শুনতে পাই, আমরা দেখছি যে সচিব ওয়াজেদ বলছে যে উনি মুদিকে রিকোয়েস্ট করছে যে যেন দ্রুততম সময়ের জন্য নির্বাচনের ব্যবস্থা করে। চিন্তা করেন মানুষ থেকে ওনারা কতটা বিচ্ছিন্ন, ছাত্র থেকে ওনারা কতটা বিচ্ছিন্ন, জনতা থেকে ওনারা কতটা বিচ্ছিন্ন যে ওনারা মোদিকে রিকোয়েস্ট করতে হয় যে আগামী নির্বাচন করে দেওয়ার জন্য। অর্থাৎ এটা থেকে প্রমাণ হয় যে 2009 সালের যে ইলেকশন, 14 সালের যে ইলেকশন, 18 সালের যে ইলেকশন এবং পরবর্তীতে যে 24 সালের যে ইলেকশন, সেই ইলেকশনগুলো যে প্রশ্নবিদ্ধ ছিল এবং মোদির উপরে যে দেশটাকে টেন্ডার দিয়ে, মোদি হচ্ছে একটি আদর্শ, এই আদর্শের উপরে যে দেশটা টেন্ডার দিয়ে এতদিন পর্যন্ত চালিয়েছে সেটি তখন প্রমাণিত হয়। সুতরাং এগুলো হচ্ছে বাংলাদেশকে বিতর্কিত করার জন্য। আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতিটি রয়েছে, বাংলাদেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রশ্ন করার জন্য আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিস্ট যে সরকার তারা এখন দেশে বিদেশে প্রপাগান্ডা ছড়াচ্ছে। আমরা দেখেছি গত 16 বছরে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। আমি গতকালকে একটা হিসাবে দেখেছি মাত্র এর 5% টাকা যদি তারা এই প্রপাগান্ডার মধ্যে খরচ করে তাহলেও বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া যায়। তাদের এত টাকা বিদেশে পাচার করেছে। সুতরাং এগুলো দিয়ে আসলে বেসিক্যালি তারা প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে, যে প্রপাগান্ডাগুলোকে ছাত্র নাগরিক সম্প্রীতির মধ্য দিয়ে সেই প্রপাগান্ডাগুলোকে নস্যাৎ করে দিয়েছে। সার্বভৌমত্বের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে কিনা দেখুন, বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং আমরা স্পষ্ট করে দিতে চাই, এই যে ইউএসএ তে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোন ধরনের অধিকার নাই। আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে, নৌকার পাটাতন আপনাদের নাই। সুতরাং বইটা খুঁজে লাভ নাই, মুদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন এই আশা আপনারা আর করেন না। দলীয় নেতা যারা আছে মানে সাবেক সরকারের তারা অ্যারেস্ট হচ্ছে, সেই বিষয়ে অনেকগুলো প্রশ্ন হইছে, একজন একজন করে করেন। হ্যাঁ, একসাথে একজন এতগুলো শুনতে পাচ্ছি না। প্রশ্ন করেন তাহলে তো হবে না। এগুলো হচ্ছে আগে বিচার নিশ্চিত হবে, বিচার নিশ্চিত হওয়ার পরে একটা দলের তাকে অ্যাকনোলেজ করতে হবে সে ভুল করেছে, তাকে অ্যাকনোলেজ করার মধ্য দিয়ে, গণক্ষমার মধ্য দিয়ে পরবর্তীতে রাজনৈতিক শুদ্ধাচারে যদি মানুষ তাদেরকে গ্রহণ করে সেটি বিবেচনা সাপেক্ষ, এটি মানুষের বিষয়। আচ্ছা, আমি আপনার প্রশ্নের আরেকটি অংশ উত্তর দেই। আওয়ামী লীগ তার আমলে এই সৎ সাহসটুকু দেখায়নি যে বাংলাদেশে নিজের যোগ্যতা অন্য দলের যদি 50টি আসন কেউ পায় তারা পাক। আওয়ামী লীগ চোরের মতো, ডাকাতের মতো প্রত্যেকটি আসনে ভোট না করে, ভোট চুরি করে 300টি আসনেই তাদের সদস্য বা প্রার্থী দিয়েছে। এরপরে এই আওয়ামী লীগ আরো 50টি আসনে তাদের যারা মদতপুষ্ট তাদেরকে সংরক্ষিত আসনে বসিয়েছে। অর্থাৎ এই 350 আসনে যারা ছিল তারা এক একজন ফ্যাসিস্ট এবং তারা ফ্যাসিস্টের আদর্শ লালনকারী। তাহলে আপনি আমাকে বলবেন শুধু ওই 350 জন নয়, পুরো বাংলাদেশে এই ফ্যাসিস্টকে লালন করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের প্রত্যেকটি ইউনিটে যে শয়তানরা বসেছিল, যে রক্তচোষা মানুষরা বসেছিল, তাদেরকে আমি কিভাবে নির্বাচনের জন্য আমার প্রতিনিধি হিসাবে নির্বাচনে দাঁড়ানোর জন্য এই অনুমতিটি দিই, সেটি এই বাংলাদেশে কোনোদিনও সম্ভব না। সবাইকে বিচারের আওতায় আসতে হবে এবং এই 16 বছরে মানুষের উপর যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার হিসাব দিতে হবে। আগে তার জন্য শাস্তি পেতে হবে, তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি পারবে না। সামনের
দেখুন, লাস্ট আমাদের রেজিস্ট্যান্স উইক এখন চলছে। রেজিস্ট্যান্স উইকের মধ্য দিয়ে আমরা দেখেছি আওয়ামী দোসররা যেভাবে ষড়যন্ত্র করছিল আমাদের ছাত্র নাগরিকের অংশগ্রহণের সফল অভ্যুত্থানটিকে বিনষ্ট করে দেওয়ার জন্য। আপনারা দেখেছেন আমাদের ছাত্র নাগরিকের অংশগ্রহণে তাদের যে দিবাস্বপ্ন সেটিকে আমরা নস্যাৎ করেছি। সুতরাং এই যে আমাদের সফল অভ্যুত্থানটিকে আমাদের সফল রাখার জন্য, ধারাবাহিকতা রাখার জন্য আমাদের রেজিস্ট্যান্স উইকটি রয়েছে এবং রেজিস্ট্যান্স উইকটি 4 দফা দাবির ভিত্তিতে আমাদের পরিচালিত হচ্ছে। সুতরাং এই 4 দফা দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত ছাত্র নাগরিকের রাস্তায় অবস্থান কর্মসূচি চলবে। এবং আজকের আপনারা জানেন আমাদের বিক্ষোভ মিছিল রয়েছে। বিক্ষোভ মিছিলের পরবর্তী কর্মসূচিটি আমরা আবার প্রেস রিলিজের মধ্য দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। মিছিল কোথা থেকে কোথায় যায় শেষ করবেন এবং কি আমাদের রুটটি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিব। আমাদের রুট অর্থাৎ বিক্ষোভ মিছিলে যে রুটটি সেটা আপনাদেরকে না এরকম রেজিস্ট্যান্স উইকের আওতায় পড়ছে আচ্ছা কিনা ভাই, একটা জিনিস আপনাদেরকে বলি, এটা হচ্ছে অফলাইনে বলতেছি। এই যে পলিসির বিষয়গুলো কতদিন কিসের মাধ্যমে আনবো, এই পলিসি ডিসকাশনগুলো আমাদের এখনো চলতেছে, বুঝছেন? আর আজকে যেটা বলতেছেন, আমরা চাই না এই দেশের মানুষের এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে সিঙ্গেল কোনো জায়গায় একটু ভোগান্তি হোক। আপনারা দেখেছেন আমরা কিন্তু শাহবাগে অবস্থান কর্মসূচি দিয়েছি, আমরা দাঁড়িয়েছি মিউজিয়ামের সামনে। আমরা চাই না আমাদের যে ভাই বোনরা রাস্তা দিয়ে চলছে তাদের একটুও ভোগান্তি হোক। সেই জায়গা থেকে যারা আমাদের এই বাংলাদেশের ছাত্র নাগরিকের যে গণঅভ্যুত্থান সেটি নষ্ট করতে চায়, তারা যদি রাস্তায় নেমে এটি নষ্ট করার বিন্দু মাত্র প্রচেষ্টা দেখায়, তখনই তাদেরকে প্রতিহত করার জন্য যেদিকে যেতে হবে সেটাই হবে আমাদের বিক্ষোভ মিছিলের রূপ। তারা যে সময় বের হবে সেই সময় তাদেরকে প্রতিহত করার জন্য আমরা যখন বের হব সেই সময়টি হবে আমাদের বিক্ষোভ মিছিলের সময়।